আমরা মঞ্চের পক্ষ থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে মূলত লাইভটা করছি। আর এই বিষয়গুলো অনেক দিন ধরেই আপনারা বিভিন্ন রকমভাবে গ্রুপে লিখছেন, মেসেজে লিখছেন, কিন্তু স্বাভাবিকভাবেই আপনাদের হয়তো অনেকে বলছেন যে বুঝতে পারছেন যে অনেকের রিপ্লাই পাচ্ছেন না, বা কি আদৌ আমরা কোনো পদক্ষেপ বিভিন্ন বিষয়ে কোনো কিছুতে নিচ্ছি কি না, এইগুলো হয়তো অনেকে বুঝতে পারছিলেন না। সেই বিষয় নিয়ে আজকে মূলত আসা। মেনলি 6টা বিষয়ে সংক্ষিপ্ত কয়েকটা বিষয় বলে নিতে চাইছি। সেই সিদ্ধান্তের কথাগুলো 6টা বিষয়, মূলত 6টা, সেই 6টা বিষয় একটু বলছি। প্রথম হচ্ছে, আপনারা জানেন যে আমরা বিভিন্ন আমাদের বাঁচার জন্য নানান রকমের চেষ্টা আমাদের পক্ষ থেকে আমরা করেছি বা করছি বা এখনো চলছে। এমতো অবস্থায় আমরা দেখেছিলাম যে সায়ানাদিত্য স্যার একটা পিআইএল তিনি ফাইল করেছিলেন, এবং সেই পিআইএল যেটা তিনি ফাইল করেছিলেন সেটা তার একটা ব্যতিক্রমী উদ্যোগ ছিল। তার জন্য তাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। কিন্তু প্রথমে আমাদের এবং আমরা কি করছি সেই বিষয়ের উপরে অনেকে অনেকভাবে জানতে চেয়েছে। সব কথা সবসময় বলা হয় না, বলা হয়ে ওঠে না। কেন হয় না? কারণ হচ্ছে আমাদের সঙ্গে কোনো কিছুই খুব স্বাভাবিকভাবে হচ্ছে না, এবং শুধু অস্বাভাবিক বললে ভুল হয়, যেটা আইন সঙ্গত বা যেটার একটা আইনি রূপরেখা আছে তার বাইরে গিয়ে হচ্ছে। বললে বুঝতে পারবেন যে সায়নাদিত্য স্যার একটা পিআইএল করেছিলেন। পিআইএলটার মানেটা হচ্ছে পাবলিক লিটিগেশন ইন্টারেস্ট, বা কেউ কেউ এটাকে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনও বলা হয়। কিন্তু এটা কেন করে, মেনলি কেন করে এবং কারা করে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি একজন সোসাইটির মানুষ, ভারতবর্ষের একজন নাগরিক, এবং আমি দেখছি যে আমার সোসাইটিতে এমন কিছু ঘটছে যেটা খুব স্বাভাবিক নয়, যেটা আমার সমাজের জন্য খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সেটাকে হস্তক্ষেপ করা দরকার। আমার মৌলিক অধিকারের সঙ্গে সম্পর্কিত বা আমার সামাজিক বিষয়ের সঙ্গে সম্পর্কিত ভীষণভাবে। তার জন্য আমি একজন পাবলিক, সাধারণ মানুষ, নাগরিক, আমার ওটাতে ইন্টারেস্ট আছে, আমি সেটা নিয়ে আমি আদালতের দ্বারস্থ হতে পারি। আমাদের 26,000 টোটাল চাকরি বাতিল, এবং সেই চাকরি বাতিলকে কেন্দ্র করে মানে গ্রুপ ডি, গ্রুপ সি এবং টিচার সবটা মিলিয়ে তাতে সোসাইটিতে একটা বড় রকমের ইম্প্যাক্ট তৈরি হয়েছে। ইম্প্যাক্টটা কি? খুব খারাপ ইম্প্যাক্ট একটা তৈরি হয়েছে। সেখানে প্রায় 19,000 টিচার এবং নন টিচিং স্টাফ ছিল, যাদের বিরুদ্ধে কোনো রকম কোনো ফল্ট ছিল না, কোনো রকম কোনো অভিযোগ ছিল না। সিবিআই থেকে শুরু করে অন্যান্য যে তদন্ত কমিটি, তারাও এটা ক্লিয়ার করে দিয়েছে যে আমাদের বিরুদ্ধে কোনো রকম এলিগেশন ছিল না, কোনো কিচ্ছু ছিল না। কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে সোসাইটিতে বিভিন্ন রকম অপপ্রচার, বিভিন্ন রকম ট্রায়াল তৈরি হয়েছে। ফলে যেটা হচ্ছে, শিক্ষকদের যে একটা ইমেজ, শিক্ষকদের যে একটা মানদণ্ড ছিল, সেই মানদণ্ডটা খারাপ হয়েছে। ছাত্র এবং শিক্ষকদের মাঝখানের সম্মান দেওয়া, শিক্ষককে গ্রহণ করা, শিক্ষাকে গ্রহণ করতে গেলে তো প্রথমে শিক্ষককে গ্রহণ করতে হয়। আমার শিক্ষককেই পছন্দ নয়, তাহলে আমি কিভাবে পড়াবো? তাই শিক্ষক এবং শিক্ষার্থীদের সম্পর্কটা জুড়ে থাকতো রেসপেক্টের উপর, এবং শিক্ষকের পার্সোনালিটির উপর, সততার উপর, সম্ভ্রমের উপর। কিন্তু দেখা যাচ্ছে যে একটা প্রপাগান্ডা এমনভাবে তৈরি হয়েছে, যার মূল দায়ী যে গভর্নমেন্ট যারা করাপশন করেছে, সেই করাপশনের পরেও আমরা দেখতে পারলাম সেই করাপশনকে কেন্দ্র করে যে বৃহৎ একটা রাজনৈতিক ধান্দাবাজি, এবং সেখান থেকে শুরু করে আমাদের শিক্ষক সমাজের যে ইমেজ, সেটা নষ্ট হলো। তাহলে সেটাকে কেন্দ্র করে কেউ এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা পাবলিক লিটিগেশন ইন্টারেস্টের মামলা করতে পারে, হয়েছে। তো এই ইন্টারেস্টটা কিন্তু আমাদের নয়, আমাদের পক্ষ থেকে নয়, যারা আমরা অ্যাফেক্টেড। কারণ আমার নামে দোষারোপ হয়েছে, আমি গিয়ে 1000বার বলবো আমি অপরাধী নই, তার জন্য অন্যান্য আইনি ব্যবস্থাগুলো আছে। কিন্তু পিআইএল যারা করবে বা তারা আমাদের
এই অ্যাফেক্টেড পার্সনদের বাইরে গিয়ে করতে হয়, যারা অ্যাফেক্টেড নয়, অথচ যারা অ্যাফেক্টেড অন্যভাবে, ব্যতিক্রমীভাবে, তারা করতে পারে। কোনো সংগঠন করতে পারে, সমাজসেবীর করতে পারে, সমাজের গুরুত্বপূর্ণ অংশ করতে পারে, এগুলো তারা করতে পারে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমাদের পক্ষ থেকে আমরা বারবার যখন রাস্তায় থেকেছি, অনেকেই সমবেদনা দেন, কিন্তু এই ধরনের উদ্যোগ কেউ করেননি। কিন্তু যিনি করেছেন তিনি অ্যাফেক্টেড, কোনো না কোনোভাবে অ্যাফেক্টেড, তার কোনো একটা সূত্র ধরে। ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু মুশকিল যেটা হচ্ছে, সুপ্রিম কোর্ট 3 এপ্রিলের একটা জাজমেন্ট আমাদেরকে দিয়ে আমাদের পুরো প্যানেলটাকে উড়িয়ে দিয়েছে এবং বলে দিয়েছে পুরো প্রসেসটা ইল্লিগ্যাল ইত্যাদি ইত্যাদি বলে উড়িয়েছে। সেই সুপ্রিম কোর্টের কাছে এই পাবলিক লিটিগেশন মামলাটা সায়নাদিত্য স্যার করেছেন। তারপরে যখন ওটা করেছেন, আমরা বলেছিলাম না যে আমাদের কাছে কোনো কিছুই খুব স্বাভাবিকভাবে হচ্ছে না, বড্ড অস্বাভাবিকভাবে হচ্ছে, বড্ড বেআইনিভাবে হচ্ছে এবং আলটপকা হচ্ছে। যেটা আমরা করছি না, কোর্ট করছে, পুরোটাই কোর্ট ভুলভাল কাজ করছে। কোর্ট একটা অর্ডার পাস করেছেন, ওখানে বললেন যারা অ্যাফেক্টেড পারসন তারা গিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অ্যাপিল করতে পারে। প্রথমত সুপ্রিম কোর্টের অর্ডার পাস হয়ে গেছে, আমাদেরকে জলে ফেলে দিয়েছে। আমি অ্যাফেক্টেড পারসন, আমাকে বলছে ওখানে গিয়ে তুমি অ্যাপিল করো সুপ্রিম কোর্টের অর্ডারের পর। এই অ্যাপিল ওই যে বললাম থার্ড পার্টি কেউ করতে পারে, যারা সোসাইটির, সমাজের মানুষ, নাগরিক, এবং যারা দেখছে যে শিক্ষকদের সঙ্গে অন্যায় হচ্ছে, সেটা করতে পারে। কিন্তু এখানে ডাইরেক্টলি সুপ্রিম কোর্ট অর্ডার দিল যে যারা অ্যাফেক্টেড পারসন, আপনি যদি অ্যাফেক্টেড পারসন হয় ডিভিশন বেঞ্চে যান, এইরকম বলে মামলাটাকে পাঠালো। ফলে আবার একটা জটিলতা তৈরি হলো যে কিভাবে সম্ভব। কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট এটা বলেছেন, তাই আমাদের এটা করা উচিত। কারণ আমরা কোনো সুযোগই তো আজ পর্যন্ত হাতছাড়া করিনি, আমরা সব কটাই করতে চেষ্টা করেছি। কিন্তু যেটা বলেছেন সেটা কতটা আইনসম্মত সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। আমরা বিভিন্ন লয়ারের কাছে ইতিমধ্যে বসেছি এটা নিয়ে। আপনাদের হয়তো মনে হচ্ছে যে কি ব্যাপার, এটা নিয়ে কেন এগুচ্ছে না। কোনো একটা জিনিস এগুতে গেলে মানে অনেকবার এই বিষয়গুলি নিয়ে আলোচনা করতে হয়। কারণ আমরা তো নিজের উদ্যোগে আলোচনা, মানে আমরা কোর্টে যা ইচ্ছা তাই করতে পারি না, কারণ আমাদের একটা ব্যারিয়ার আছে। আগের দিনও দেখবেন আমাদের পক্ষ থেকে ইন-পার্সন দাঁড় করানো হয়েছিল, সেখানেও ঢুকতে দেওয়া হয়নি। সুপ্রিম কোর্টেও আমরা বলতে গিয়েছিলাম, বলেছিল পাবলিক প্ল্যাটফর্ম নয়। তাহলে আমাদের সহযোগিতা নিতে হয় সবসময় লয়ারদের। লয়াররা যে সাজেশনগুলো দিচ্ছেন তাদের অনুযায়ী ব্যাপারটা ঠিক। আবার এটাও ঠিক যে সুপ্রিম কোর্ট বলছেন যে পাবলিক যে অ্যাফেক্টেড সে গিয়ে ডিভিশন বেঞ্চে যেতে পারে। তো সেই জন্য আমরা অনেক দিন ধরেই এটা নিয়ে আলোচনা করেছি এবং আমরা যে ডিসিশনটাও নিয়েছি সেই ডিসিশনটাও আমাদের নেওয়া হয়েছে, এমন নয় যে নেওয়া হয়নি। কিন্তু আমরা সবটা বলতে পারিনি। কেন বলতে পারিনি তার অনেক কারণ আছে। আমরা এখানে দুরকম 3 রকমভাবে এই পিআইএল নিয়ে এগুচ্ছি। সেটা মঞ্চের পক্ষ থেকে অনেক দিনকার সিদ্ধান্ত, লয়ারদের সাথেও কথা হয়েছে বেশ কয়েকবার। সেটা আপনারা গ্রুপে কাল পরশু থেকেই গুগল মিট হবে, কিভাবে কি হবে সেটা যারা আপনাদের জেলার অ্যাডমিন আছে তারা নিশ্চয়ই সামগ্রিকভাবে বিষয়গুলো আলোচনা করবে, আমরাও থাকবো আলোচনায়। সেটা তারা বলে দেবে কিভাবে আমরা এগোতে চাইছি, কি কি প্রক্রিয়ায় এগোতে চাইছি। সেটা হয়তো আর কয়েকদিনের মধ্যেই বা সামনের সপ্তাহের মধ্যেই আপনারা বুঝে যাবেন যে কিভাবে কি করা হলো, কাজটা পিআইএল নিয়ে কিভাবে এগোনো হলো। এটা গেল একটা দিক। কিন্তু আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে কোনো কিছুই আমাদের সঙ্গে স্বাভাবিকভাবে হচ্ছে না। সেই জন্যই যে আমাদের যে 2025-এ যে ফ্রেশ সিলেকশনের দিকে ঢুকিয়ে দেওয়া হলো, সুপ্রিম কোর্ট সেটা করে দিল, ঢুকিয়ে দিল যে না তোমরা ফ্রেশ সিলেকশন করো। আমরা বিভিন্নভাবে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলাম বিভিন্ন রিড নিয়ে, সেটা আপনারা জানেন, বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আমরা গিয়েছিলাম এবং প্রায় 39খানা মামলা সুপ্রিম কোর্টে গেল সঞ্জয় কুমারের বেঞ্চে। এবং সঞ্জয় কুমারের বেঞ্চে যখন আমরা প্রথমবার বলছিলাম যে না এই পরীক্ষা এই জন্য সম্ভব নয় ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলেছিলাম, উনি কি বললেন যে না, যে আমরা এটাও বলেছিলাম যে আমাদের তো স্কুলে যাচ্ছি, অন্তত সময় দেওয়া হোক। পরিষ্কার বলে দিয়েছিলেন লণ্ঠন জ্বালিয়ে বাড়িতে রাত্রে পড়ো, দিনে স্কুল করো, রাত্রে লণ্ঠন জ্বালিয়ে পড়ো, তারপরে এসে পরীক্ষা দাও। মানে এতটা অমানবিক এবং নিকৃষ্ট রকমের চিন্তাধারা হতে পারে এটা ধারণারও বাইরে। তা আমাদের উপর জোর করে আমাদেরকে ঠেসে দেওয়া হলো যে আপনারা এটা পড়ুন। তারপর সেই মামলাগুলো যখন পরীক্ষা হলো ইত্যাদি ইত্যাদি হলো, সেই মামলা আবার সুপ্রিম কোর্টে গেল। কিন্তু আমরা দেখলাম
সুপ্রিম কোর্ট এক গাদা মামলা আবার নিজের খেয়াল খুশি মতো হাইকোর্টের কাছে পাঠিয়ে দিল, বাস হাইকোর্টের হাতে পাঠিয়ে দিল। এবার হাইকোর্টে আবার নতুন করে আবার সেই পুরনো সার্কাস খেলা আবার নতুন করে শুরু হলো। শুধু সার্কাস নয়, অদ্ভুত রকমের সার্কাস শুরু হলো। সেগুলো বোধহয় আমাদের এত কিছু না বললেও আপনারা সব কিছু দেখছেন প্রতিদিন আমাদের কিভাবে কি মানে কত রকমের হ্যারাসমেন্ট আমাদের হতে হচ্ছে। যে জিনিসগুলো ম্যাটারগুলো হয়ে গিয়েছে সেই ম্যাটারগুলো নিয়ে প্রতিদিন আবার আমাদেরকে ধোপার কাপড় কাচার মতো ধোলাই করা হচ্ছে এবং অত্যন্ত অমানবিকভাবে করা হচ্ছে, অত্যন্ত অমানবিকভাবে। আমরা যে এত ভয়ঙ্কর সংকটের মধ্যে আমরা পড়ে আছি সেটা আমার কারো নজর আসছে না, উপরন্তু আমাদেরকে নিয়েই নানানভাবে এক্সপেরিমেন্ট করা হচ্ছে। আবার নতুন করে কি আমাদের মধ্যে থেকেই আবার নতুন নতুন করে খুঁজে খুঁজে বের করা হচ্ছে কাকে দিয়ে কোন রকমের চক্রান্ত নতুন করে তৈরি করা হয়। যেমন আমাদের মধ্যে থেকে একজনকে দিয়ে ফাইল করানো হয়েছে 3 থেকে 7, এই পুরো অংশটা এক্সপায়ারি অফ প্যানেল হচ্ছে টেন্টেড। এইভাবে করে একটা জিনিস প্রতিষ্ঠা করে দেওয়া হচ্ছে এবং চেনা মুখ যারা এই মামলাগুলো লড়ছেন তারা কিন্তু খুব চেনা মুখ, তারাই কিন্তু এই জিনিসগুলো আবার তুলছেন এবং আমাদের মধ্যে থেকে কিছু জনকে এজেন্ট হিসাবে তুলে এনে পিটিশনার হিসাবে তৈরি করে তাদেরকে দিয়ে এই ধরনের মামলাগুলো করছে। এবং অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করছি যে আমাদের গুরুত্বপূর্ণ প্রচুর মামলা, যে মামলাগুলো অলরেডি মেনশন করানো হয়েছে, লিস্টে আছে এবং লিস্ট আস্তে আস্তে পিছনের দিকে চলে যাচ্ছে। প্রথম দিন মেনশনের পর যেটা 50 নম্বরে থাকছে সেটা চলে যাচ্ছে 80 নম্বরে দ্বিতীয় দিন, অথচ হঠাৎ করে একটা মামলা লিভ নিয়ে উঠে যাচ্ছে এবং যে মামলা যে সেম টাইপের মামলা অলরেডি একটা ডেট দেওয়া আছে সেই মামলা উঠে যাচ্ছে। এইভাবে চৌকিদারি করতে হচ্ছে এবং আমাদের কিছু মানুষ 24 ঘন্টা এই কাজের মধ্যে লেগে আছে, 24 ঘন্টা। তাহলে কিছু সংখ্যক মানুষ আমাদেরকেই সব ব্যাপারটা বুঝতে এবং দেখতে হচ্ছে, কারণ আপনারা জানেন যে একটা মামলা হয়তো লয়ার লড়ে, একটা ড্রাফট হয়তো অ্যাডভোকেট ও ডেকোর্টের দ্বারা রেজিস্টার হয়, কিন্তু সেই ড্রাফট বানানো, রাতের পর রাত জেগে তথ্য জোগাড় করা, সেইগুলোকে কিভাবে গাঁথা, সেই কাজগুলো কিন্তু মুষ্টিমেয় কয়েকজনকে দিন এবং রাত এক করে করতে হচ্ছে। তারপরে তো ঘন্টার পর ঘন্টা আলোচনা, কিভাবে এইটাকে করা যায়, এই সব কিছু করা যায়। তো মুষ্টিমেয় কিছু জনের উপরে সব কিছু এটা নিবন্ধ আছে, কারণ এই ম্যাটারগুলো সবার পক্ষে সব কাজগুলো তো করা সম্ভব নয়, যাদেরকে দিয়ে যে কাজগুলো করানো যায় সেগুলো করানো হচ্ছে। তো সুপ্রিম কোর্ট যখন হাইকোর্টে এতগুলো মামলা ঠেলে দিল না, তখন আমাদের মাথায় কিন্তু আরো বেশি চাপ পড়ে গেল এবং প্রত্যেক দিন রীতিমতো আমাদেরকে চৌকিদারি করতে হচ্ছে ওখানে, যে কখন কি এসে যাবে, কখন কি ঘটনা ঘটে যাবে, কখন কি দুর্ঘটনা ঘটে যাবে। এই একটা সিচুয়েশনের মধ্যে, মারাত্মক ভাইটাল সিচুয়েশনের মধ্যে আছে। তাহলে একদিকে পিআইএল কাজটা করতে হচ্ছে, আবার একদিকে এই আমাদের নতুন এই যে পরীক্ষা হবে, হাইকোর্টের যে কেসগুলো চলছে সেটার উপরে নজরদারি করতে হচ্ছে, এই একটা সংকট। মাঝখানে আরও কিছু রিট, মানে এই যেমন আপনারা দেখবেন যে বিবেক পারিয়াতে সুপ্রিম কোর্টে আমাদের বেশ কিছু রিট ফাইল করা ছিল, যেমন ভ্যাকেন্সি ডিক্রিজ হয়ে যাওয়া, ফিজিক্যাল সায়েন্সে ভ্যাকেন্সি প্রচুর কমিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, এবং তারপরে বাংলা এসসি সেখানেও কমিয়ে দেওয়া হয়েছে, এরকম বেশ কিছু, হোম সায়েন্স কিছু সাবজেক্টে পুরো 0 করে দেওয়া হয়েছে। তাহলে তার ক্যান্ডিডেচার এখানে অ্যাফেক্টেড হচ্ছে, এই ম্যাটারগুলোর উপরে নানান রকমের রিট তৈরি হচ্ছে, সেখানে মাথা লাগানো। আবার একইভাবে এই সমস্ত বিষয় নিয়ে অনেকগুলো রিট হচ্ছে, সেগুলো এত বিস্তারিত বলছি না। আপনারা দেখবেন সঞ্জয় কুমারের কাছে এই ম্যাটারটা কিন্তু অলরেডি তোলা ছিল, এই যে ভ্যাকেন্সির সমস্যাটা তিনি মিটিয়েই দিতে পারতেন। ভ্যাকেন্সি চার্ট দেওয়া হলো, তিনি নিজে চার্ট দেখলেন, পড়লেন, তারপরে সেই ম্যাটারগুলো আবার হাইকোর্টে পাঠিয়ে দিলেন। এক্সপায়ারি অফ প্যানেল থেকে শুরু করে টেন্টেড আনটেন্টেডের মীমাংসা অলরেডি সুপ্রিম কোর্টে কমপ্লিট ছিল, আবার সেগুলোকে নিয়ে নতুন করে প্রত্যেক দিন ঘাটাঘাটি হচ্ছে। তাহলে এই যে ঘটনাগুলো প্রত্যেক দিন আমাদেরকে বিজি করছে, মূলত যেটা করতে হচ্ছে, এরা আমাদেরকে ডিস্টার্ব করছে, এরা কিন্তু খুব প্ল্যানফুলি আমাদেরকে ডিস্টার্ব করছে। দুটো কাজ করছে, একটা হচ্ছে আমাদেরকে প্রচণ্ড অশান্তির মধ্যে ফেলে রাখছে, আমাদের মানে মাথাটাকে অত্যন্ত রকম বিজি করে দিচ্ছে, কারণ ওরা তো ওখানেই বসে থাকে, ওটাই ওদের কাজ। একবার গিয়ে ফাঁকা মাঠে একটু গোল মেরে দিয়ে যদি একটা কিছু হাসিল করে নিয়ে যায়, সেই চেষ্টাটা চলছে। আমাদের মাথাগুলোকে ব্রেন হচ্ছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের যে রিসোর্স, সেই রিসোর্সটাকে নষ্ট করা হচ্ছে। এবং মামলাটা কিন্তু নিষ্পত্তি হচ্ছে না, কোনো অর্ডার আসছে না, কিন্তু মামলাটা কিন্তু চলছে কন্টিনিউ। ওদিকে স্কুল সার্ভিস কমিশন প্রসেস হয়ে গচ্ছে। তাহলে এই যে এর ভবিষ্যৎটা কি আছে, কোন জায়গায়? এদিকে অলরেডি একটা নোটিশও পাবলিশ করে দেওয়া হয়েছে যে আমাদের এই
হাইকোর্টের রেজাল্টের উপরে নোটিশ, মানে কি হবে 25-এর যে পরীক্ষা তার ভবিষ্যৎ, সেটাও একটা করে দেওয়া হয়েছে। এইসব নানান রকমের গন্ডগোল কিন্তু হয়ে আছে, বিভিন্ন রকম লিটিগেশনের মধ্যে আমাদের ফাঁসিয়ে দিয়ে রেখে দেওয়া হচ্ছে এবং অনেক রকমের রিসোর্স আমাদের শেষ করে দেওয়া হচ্ছে। এবং এই মামলা আবার হাইকোর্ট থেকে ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট, একটা বড় মানে জটিল সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা কিন্তু যাচ্ছি। ফলে আমরা কিন্তু 24 ঘন্টা এই কাজের জন্য বিজি হয়ে যাচ্ছি। তাই সব কথা সবসময় আমরা বলে উঠতে পারছি না, কারণ প্রত্যেক দিন আমাদের রাত্রে বাড়ি ফিরতে হচ্ছে, এমন একটা সিচুয়েশন হয়ে আছে। তা আপনাদেরকে সংক্ষেপে বলি, পিআইএল এইটা নিয়ে একটা ভাবা হয়েছে, সেটা হচ্ছে হাইকোর্টের যে কেসগুলো বর্তমানে আছে আমাদের কোর্টে চলছে, সেগুলোতেও আপনারা দেখেছেন আমাদের লয়ারকে 24 ঘন্টা এনগেজ করে আমাদেরকে নজরদারি বা চৌকিদারি করতে হচ্ছে, সেটাও করতে হচ্ছে। আচ্ছা, এই যে ভ্যাকেন্সি সংক্রান্ত যে সমস্ত রিড বা অন্যান্য কিছু রিড আছে সেগুলোকেও আমরা করছি, সেগুলো নিয়েও ব্যস্ততার মধ্যে আছি, সেগুলোও করা হচ্ছে। আর একটা হচ্ছে আমরা যখন 11-12-এ যারা যখন দেখা হলো যে সিঙ্গেল সাবজেক্ট থেকে শুরু করে এমন প্রচুর ক্যান্ডিডেট আছে যারা এবারে 2025-এও কল ফর ভেরিফিকেশন হয়নি, সংখ্যাটা নিয়ার অ্যাবাউট ওই 150-এর কাছাকাছি প্রায় হবে, 148-50-এর মধ্যে। 9-10-এর আজকে হয়তো পাবলিশ হতে পারে বা কালকে পাবলিশ হতে পারে, যাই হোক যদি পাবলিশ হয় তাহলে সেখানেও এই ধরনের কিছু সমস্যা হতে পারে। তো এই যে যারা কোনোভাবেই এই 2025-এর ফ্রেশ সিলেকশনে আসতে পারলো না, মানে কোনোভাবে কল ফর ভেরিফিকেশন হলো না, তাহলে তারা কি করবে? তারা কি চাকরি হারিয়ে ফেলবে? তাদের নিয়ে কি করা হচ্ছে? অলরেডি আপনারা জানেন যে আমরা একটা ওকালতনামা সাইন করিয়েছি, কিন্তু আর্জেন্টলি তাদের সঙ্গে একটু বসার দরকার আছে। তারা যারা ডাক পাবো না বা পাবে না তাদেরকে নিয়ে বসে একটা ভাইটাল আলোচনা করার আছে। সেটা যারা জেএসএসএম এর পক্ষ থেকে, যারা জেএসএসএম এর পিটিশনার বা যারা জেএসএসএম এর সাথে দীর্ঘদিন ধরে জুড়ে আছেন, তারা যারা ডাক পেল না তাদেরকে নিয়ে আমরা স্পেশালি একবার বসার পরিকল্পনা করেছি। সেটা হয়তো সামনের সপ্তাহের দিকেই একটা ডেট করে আমরা একটা ইনডোরেই একটা মিটিং করব সবাইকে নিয়ে, যারা যারা কল ফর ভেরিফিকেশন হবে না। কারণ যে কোনো মূল্যে যে কোনোভাবেই হোক আমরা আমাদের দোষে বা আমাদের কারোর ভুলের জন্য আমরা কিন্তু চাকরি হারাইনি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যাতে কেউ কোনোভাবে মানে পুরো চাকরি হারা না হয়ে যায়, কোনো না কোনোভাবে আমাদের যাতে এই জায়গায় এই অধিকার আমরা পাই, সেই জন্য তাদেরকে নিয়েই আমরা নতুন করে আবার একবার বসে আমরা আইনি ব্যবস্থা যেটা করতে চাইছি আইনিভাবে সেটা তো আছেই, প্লাস আমরা একটু বসে একটা প্ল্যানিং আছে, কিছু বিষয় আছে যেগুলো আমি লাইভের মধ্যে এত কথা বলছি না, সেটা আমরা একসঙ্গে করে বসে নেব, এটা একটা। আর আপনারা জানেন যে আমাদের কিউরেটিভের যে কাজটা মেমোস অফ পার্টি প্রায় শেষের দিকে, ওটা হয়ে গেছে। কিউরেটিভের কাজটা একটু জটিল, আপনারা জানেন যে যেমনভাবে এসএলপি করে দিলে ফাইল, লয়ার ড্রাফট রেডি, এসএলপি ফাইল করে দেওয়া হলো, ফাইল করে দিলে হয়ে গেল, ব্যাপারটা এরকম নয়। এখানে অনেক রকমের জটিলতা কিছু থাকে, যেখানে সার্টিফিকেট থেকে শুরু করে অনেক কিছু সিনিয়র সার্টিফিকেট মানে সাইন ইত্যাদির ব্যাপারগুলোও থাকে। তো সেগুলো মোটামুটি অ্যারেঞ্জ হয়েছে, খুব দ্রুত ওই কিউরেটিভটাও ফাইল আমাদের হয়ে যাবে, মেমোস অফ পার্টিও প্রায় রেডি হয়ে গেছে। তো মোটামুটি এই কাজটাও হয়ে আছে। তাহলে এখন এই যে বিস্তারিত একটা মানে 6 দফা আমাদের আজকের আলোচনার বিষয় ছিল, এই পুরো ম্যাটারটা মানে প্রত্যেকটা ম্যাটার পাই টু পাই আমরা এইগুলো কিন্তু নিয়ে আমরা আজকে অনেকক্ষণ ধরে আমাদের আলোচনাও হয়েছে, এবং বিস্তারিত বিষয়গুলো আমরা আপনার গুগল মিট আমাদের রবিবার থেকে শুরু হবে, কালকেও করতে পারতাম কিন্তু হবে না, যেহেতু আমাদের কেস ম্যাটারগুলোও তো খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা দিনের কেস, এই সব ম্যাটারগুলোর কথাই বলছি। বিস্তারিত আলোচনাগুলো আমাদের গুগল মিটে আমরা নিশ্চয়ই করে নেব। রবিবার থেকেই জেলা ভিত্তিক একটা গুগল মিটের আমরা ব্যবস্থা করছি, কিভাবে কি করা যায়, যেমনভাবে আমরা করতাম সেটা করব। তবে এখানে সবথেকে বড় সমস্যা হচ্ছে আমরা এমন একটা জায়গায় বা এমন একটা ইঁদুর কলে আমরা পড়ে আছি না, সেখানে আমাদের প্রত্যেকের আগে কি ছিল যে আমাদের চাকরিটা আমাকে পুনরুদ্ধার করতে হবে, 2016 প্যানেল আমাকে ফিরিয়ে দাও, আমরা সেই মাফিক লড়ছিলাম। এখন হয়ে গেছে আমাদেরকে আবার একটা ফ্রেশ সিলেকশনে বসিয়ে দিয়েছে, এবং সেই ফ্রেশ সিলেকশনের মাঝখানে আবার অনেক রকমের হায়নার উপদ্রব শুরু হয়েছে, সেখানে অনেকজন আবার কল ফর ভেরিফিকেশন হতে পারছে না, সেখানে একটা সমস্যা হয়ে আছে। এখানে নানান জনের নানান ইন্টারেস্ট কাজ করছে, এবং যে একটা নির্দিষ্ট লেভেলের নাম্বারের পেয়ে গিয়েছে সে ভাবছে হয়তো আমি সেফ, কিন্তু কেউ সেফ নয়। এখানে যারা আছি আমরা কেউ সেফ নয়, ইভেন যারা এই নতুন ফ্রেশ সিলেকশনে এসছেন, মানে আমাদের যারা ফ্রেশার ভাই বোন যারা নতুন অংশগ্রহণকারী, তারাও কিন্তু সেফ নয়।
পুরো প্রসেসটা এমন একটা কমপ্লিকেশনের জায়গায় গিয়েছে যে জায়গা থেকে কেউ কিন্তু সেফ এটা ভাববেন না যে ভাই আমার এখানে আর মাথা লাগানোর দরকার নেই, আমি 60 পেয়ে গেছি বা 58 পেয়ে গেছি, আমি সেফ। সেও সেফ নয়। যে ডাক পায়নি সেও সেফ নয়। যার ভ্যাকেন্সি কমে গিয়েছে সেও সেফ নয়। তাহলে এইখানে সবগুলোকে সবাই ভাবছে যে আমি নিজে নিজে বেরিয়ে যাব। 3 ভাবছে আমি 3-এর মতো করে লড়ে আমি এক্সপায়ারি অফ প্যানেল বার করে দেবো। 4 ভাবছে আমি বের করে দেবো। যারা 8 কাউন্সিলিং আছে তারা ভাবছে আমরা তো আরও গেলাম। ফলে এখানে সবাই একটা অন্য রকমভাবে ভাবতে চাইছে, খণ্ড খণ্ড করে, কিন্তু কেউ কোনোভাবেই বাঁচতে পারবে না। যদি বাঁচতে হয় তাহলে ইউনাইটেড হয়েই বাঁচতে হবে, আর ইউনাইটেড হয়েই ডিসিশন নিতে হবে। যারা ভাঙবে তাদের কথা বাদ দিন, কারণ আমাদের ভাঙার জন্যই তো আমাদের মধ্যে থেকেই একজনকে নিয়ে এসে এই মর্মে একটা কেস ফাইল করানো হয়েছে যে 3 থেকে 7 যারা আছে 1-2 পর সবাই হচ্ছে যে টেন্টেড। এইটা প্রমাণ করে দিতে পারলে তারা আবার চলে যাবে ফার্স্ট কাউন্সিলিং থেকে শুরু করবে। মানে যে ম্যাটারগুলো একেবারেই সুপ্রিম কোর্টে টোটালি কমপ্লিট হয়ে গেছে সেগুলোকে নিয়ে আবার নতুন করে ঘাঁটা এবং ম্যাটারগুলোকে ধরে রাখা, এটার কারণটা কি? কারণটা খুব স্পষ্ট। আরও কিছু জিনিস আছে, আর একটুখানি মাথা লাগান, দেখুন বুঝতে পারবেন। ডিভিশন বেঞ্চ থেকে প্রাইমারি সদ্য একটা জাজমেন্ট হয়েছে, সেই ডিভিশন বেঞ্চটাও কতদিন থাকবে বা সেটারও রোস্টার চেঞ্জ হবে কিনা সেটাও একটা ব্যাপার। তো সব মিলিয়ে কিন্তু একটা বিশাল জায়গা, মানে জটিল সিচুয়েশনের মধ্যে আমরা আছি, জটিল সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো আমরা সব কথা বলতে সময় পাচ্ছি না কোনোভাবেই। অনেকেই ফোন করছেন বা জানতে চাইছেন, আমরা বলে উঠতে পারছি না আলটিমেটলি, কারণ এত কথা বলারও সময় হচ্ছে না, কারণ এত কিছু নিয়ে ব্যস্ততা আছে। আপনারা দেখছেন যে সকাল থেকে শুরু করে 9:30 10টার আগে কেউ আমরা বাড়ি ঢুকতে পারছি না, এমন একটা বিপাকে ফেলে দিয়েছে আমাদেরকে সবাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের যে ইন্টারেস্ট ছিল আমরা এইগুলো নিয়ে করছি কি না, আমরা এগুলো নিয়ে করছি। পিআইএল নিয়ে আমরা ভিন্ন ভিন্ন রকমের ভাবনা ভেবে রেখেছি এবং লয়ারদের সাথে আলোচনা কমপ্লিট হয়েছে এটা নিয়ে। নতুন যে কেস হাইকোর্টে চলছে, যেগুলো সব সুপ্রিম কোর্ট থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে, সেটা নিয়েও আমাদের মোটামুটি অলরেডি চলছে। এটা তো আপনার রানিং আছে, এটা দেখছেন। প্লাস যে সমস্ত নতুন যে সিলেকশনে সেখানে যে সমস্ত ক্রাইসিসগুলো আছে, এই ভ্যাকেন্সি সংক্রান্ত থেকে শুরু করে 0 হয়ে যাওয়া, ভ্যাকেন্সি কমে যাওয়া, এই নিয়ে সেই রিটগুলো হচ্ছে। প্লাস হচ্ছে যারা ডাক একেবারেই পেল না তাদের নিয়ে স্পেশালি বসাও হচ্ছে। সামনের সপ্তাহের দিকেই তার ডেট হবে একটা, আর কিউরেটিভ সেটা তো চলছেই। এই সব মিলিয়েই আমাদের একটা কম্প্যাক্ট কাজ। সেই জন্য হয়তো আমরা সময় অনুযায়ী সব কথা আপডেট ভেবে দিতে পারছি না। আজকে মোটামুটি একটু অবকাশ হয়েছে, কারণ কটা দিন আপনারা দেখেছেন যে কি অবস্থায় আমরা ছিলাম। প্রত্যেকটা দিন আমাদের একদম ওখানে সৈন্য সাজিয়ে রাখার মতো রেখে দিতে হয়েছিল, কখন একটা কে কোথা থেকে কি কেস তুলে নেবে আর কোন কেসটার সাথে কোন কেস জড়িয়ে দিয়ে কোন একটা জাজমেন্ট বের করে নিয়ে চলে যাবে। তো সেই ফাঁকা গ্রাউন্ডটা এরকম কন্টিনিউয়াস চলছে, আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনে, সবটাই দেখতে পাচ্ছেন যে কোর্ট কিভাবে আমাদের সঙ্গে কিভাবে খেলছে প্রত্যেকটা জায়গায়। আমরা ছাড়া আমাদের পক্ষে কিন্তু কেউ নেই, আমরাই আমাদের পক্ষে আছি। বাকি কোনো অথরিটিকে আমরা ভরসা করছি না, কাউকেই না। সেইভাবে আমাদেরকেও সেই ফোকাসটা করতে হচ্ছে। আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা লড়তে পারছি, এরা চাইছে আমাদের মস্তিষ্কটাকে ডিস্টার্ব করানো, আমাদের রিসোর্স যেগুলো আছে সেগুলোকে ধ্বংস করা। সেই জন্যই তো যেটা একটা অযৌক্তিক কেস সেটাকে নিয়ে এসেও একটা জাজমেন্ট বের করে নেওয়ার ধান্দা করছি, যেখানে আমাদেরকে পার্টি হতে বাধ্য হচ্ছি আমরা। ফলে এই চাপগুলো আমাদের মধ্যে আছে। কম্প্যাক্ট সলিউশন যদি হয় সেটা তো আমাদের কোর্ট থেকে বের করতে হবে। তাই আমরা যদি ছেড়ে দিই লড়াইটা, তাহলে কিন্তু যতদূর পর্যন্ত আমরা আটকে রেখেছি সেখান থেকে একদম পুরো পড়বে। তাই চূড়া পর্যন্ত যতক্ষণ না আমরা উঠতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা স্টেবল হতে পারছি না। এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা আমাদের কাছে। তো যাই হোক, আমরা বেশ কিছু কৌশল নিয়েছি, সেইভাবেই আমরা চলছি। অনেক কিছু শিখেছি, আরও দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেগুলো একটা জিনিস তো ক্লিয়ার চোখের সামনে, যারা এই হাইকোর্ট সুপ্রিম কোর্টে যারা আইনবিদ বা যারা কোনোভাবে আইনগুলো করে, আইনের কাজগুলো করে, তারাও কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছে সব কিছুই, যে আমাদের সঙ্গে যা হচ্ছে সেটা কিন্তু ভয়ঙ্কর অন্যায় হচ্ছে এবং পরিকল্পিতভাবে হচ্ছে। আইন মাফিক কোনো কিছুই হচ্ছে না। আইন মাফিক হলে এইগুলো কোনো কিছুই হতো না। প্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে সঞ্জয় কুমারের বেঞ্চে আমরা গেলাম, আজকে এক কথা বলছে, কালকে আর এক কথা বলছে। যে চিফ জাস্টিসের বেঞ্চে পিআইএলটা উঠলো তার অ্যাকসেপ্ট করা উচিত,
বা কথা বলা উচিত বা ডিনাই করে দেওয়া উচিত। সে এমন একটা কথা বললো যেটা সাধারণত পিআইএল এ হয় না, কিন্তু সেটা অনুযায়ী আমরা যাব, কারণ সুযোগ আছে, কোনো সুযোগটাকে আমরা তো ফেলে রাখছি না, ফাঁকাও দিচ্ছি না, কাজ কিন্তু আমরা করবোই যেখানে যেখানে আছে। তাই প্রত্যেকটার জিনিস নেওয়া হয়েছে, আপনারা সেই অনুযায়ী দেখুন। কিন্তু আমরা বলবো আপনারা প্রচুর সজাগ থাকুন, ঠিক আছে? মানে আপনারা ভাববেন না যে আমার আর এখানে ইন্টারেস্ট না দেখালেও হবে, এটা কিন্তু কেউ ভাববেন না। প্রত্যেকে কিন্তু খুব সংকটে এবং খারাপ অবস্থায় আছে। যতদূর পর্যন্ত আমরা উঠতে পেরেছি সেখান থেকে উঠে আমরা যাতে সবাইকে একটা জায়গায় আমরা নিয়ে আসতে পারি। আমরা কেউ তো সেফ নয়, তাই সবাই যতক্ষণ না সেফ জায়গায় আসছি বা আমাদের নিজেদের যে জায়গাটা আমাদের হারিয়ে গিয়েছে সেই জায়গাটা আমরা ফিরতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু লেগে থাকতে হবে আর সকলকে একটু সজাগ হতে হবে। আর একটা কথা আপনাদেরকে আমি বলবো যে দ্বার রুদ্ধ করে যদি ভ্রমটিকে রুকি, সত্য বলে আমি তবে কোথা থেকে ঢুকি। এই ব্যাপারটা আছে, আমরা সত্যকে চোখের সামনে দেখতে পাচ্ছেন সব কিছুই, যে কি হচ্ছে আর কিভাবে আমাদেরকে কিভাবে কি করছে সেগুলো আমরা সবই দেখতে পাচ্ছি। তাই অন্ধ হলে প্রলয় বন্ধ হবে না। প্রত্যেকের মুখ আছে, প্রত্যেকের হাত আছে, প্রত্যেকের টিচার লিখেছেন, পড়িয়েছেন, কথাও বলতে জানেন। অন্তত যেগুলো ঘটছে সেগুলো নিয়ে একজন দুজন লিখবে বলবে এটা নয়, আপনারা বলতে শিখুন। যা আপনার মনে আসছে যে আমার সঙ্গে এই অন্যায়টা হচ্ছে, সেই অন্যায়টা বলুন। কিছুই না পারলে অন্তত বলুন, এই বলাটাও জরুরি। প্রথমে হাত, মুখ, প্রথমে যদি বলপ্রয়োগ করতে হয় বলপ্রয়োগ, না পারলে অন্তত হাত, না পারলে মুখ দিয়ে অন্তত বলুন, না লিখতে পারলে বলুন। বলাটা খুব জরুরি, যে নক্কারজনক ঘটনা আমাদের সঙ্গে ঘটছে সেটা সেই জিনিসটাকে বলা উচিত। একজন দুজন বলবে আর বাকিরা হোয়াটসঅ্যাপে না না এটা ঠিক হচ্ছে না, আমাদের সঙ্গে কি বদমাশ দেখো, এরকম করে দিচ্ছে, এই জিনিসটা এরকম হচ্ছে, এই গল্প হোয়াটসঅ্যাপ গ্রুপে নয়, একদম প্রকাশ্যে বলতে শিখুন। প্রকাশ্যে বলুন। কিসের ভয়? আর কিসের ভয় আছে আমাদের? সব শেষ হয়ে যেতে বসেছে, সব শেষ হয়ে গিয়েছে, এখনো কিসের ভয়? একজন দুজন বললে এক সমস্যা, সবাই বলুন না, যাতে সবাই বুঝতে পারে যে হ্যাঁ এদের সঙ্গে হচ্ছে এই ঘটনাটা, আমাদেরকে এরকম করা হচ্ছে, আমাদেরকে নিয়ে পলিটিক্যাল এক্সপেরিমেন্ট হচ্ছে। কেন হবে আমাদেরকে নিয়ে? কেন কোর্টে কোনো একটা নির্দিষ্ট গাইডলাইন্স এবং আইনে চলবে না? আমার বিরুদ্ধে অ্যালিগেশন আছে, কেউ একজন দিয়েছে, আপনি আমার বিরুদ্ধে অ্যালিগেশন দিলেন, আপনি কোর্টে গেলেন, কোর্ট আপনার কথা শুনে আমার ফাঁসির দণ্ড, আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিল, হয় আমার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবে না? আমার বিরুদ্ধে যে অ্যালিগেশন আছে, আমার সত্যি অ্যালিগেশনটা সত্য কি সত্য নয় সেটা জানার জায়গা করবে না? কিন্তু সেগুলো হচ্ছে কি? হচ্ছে না। তাহলে এইগুলো যে হচ্ছে না, এগুলো আমি একা কেন বলবো? আর সবাই কেন বলবে না? সবাই হোয়াটসঅ্যাপে কেন বলবে? কেন ঘটনাগুলো সত্যতা তুলে আনবে না? বলা উচিত। তাই আপনাদের বলছি, আজকে যেহেতু একটু সময় পেয়েছিলাম লাইভে বললাম, বাকি কথা আজ কালকে থেকে গুগল মিট হবে, জেলা ভিত্তিক যেমনভাবে আমরা করতাম সেই রকম জেলা ভিত্তিক গুগল মিট করেই সবটা বলা হবে, এটা বললাম। আর কি কি করছি আমরা সেটা তো একটুখানি জিস্ট আপনাদের বলে দিলাম। বিস্তারিত গুগল মিটে যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো করবেন, সেগুলো বলা হবে কাল থেকে। ধন্যবাদ।